প্রধানমন্ত্রীর নির্দেশে ১ থেকে ৭ম প্রতিটি গ্রেডে বেতন বাড়ল। পোশাক শ্রমিকদের দাবি মেনে নেয় কাল থেকে কাজে ফেরার ঘোষণা। ৭ম ৬ষ্ঠ গ্রেডে তখন কিন্তু আমরা মনে করেছি যে ঠিক আছে, অ্যাটলিস্ট তাদের অনারটুকু আমাদের দেওয়া উচিত। তারা কথাটা তখন তুলেছে, যদিও আমাদের এফোর্ট লেভেলের বাইরে চলে গেছে, তারপরেও রেসপেক্ট করার জন্যই কিন্তু আমরা এই কাজটা করেছি। নির্বাচনের আগে সংলাপে আসা রাজনৈতিক দলগুলোকে আবারও গণভবনে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী, বললেন ওবায়দুল কাদের। আগামী শনিবার আওয়ামী লীগের বিজয় সমাবেশ। সংলাপে এসেছিলেন, তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, জানালেন আইনমন্ত্রী। যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয়, সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। এবং সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে নদী আগের অবস্থায় আনা সম্ভব, অভিমত সংশ্লিষ্টদের। মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি তানজিয়া জুথি। দর্শক, শিরোনামে যেমনটি শুনছিলেন যে আন্দোলনের মুখে সকল গ্রেডেই ৫% ইনক্রিমেন্ট সহ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের। সর্বোচ্চ বেতন বাড়ানো হয়েছে ৫,২৫৭ টাকা এবং সর্বনিম্ন ২,৭০০ টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এমন বেতন কাঠামোয় খুশি শ্রমিক নেতারা কাল থেকে কারখানায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের পরপরে বেতন বাড়ানোর দাবিতে দ্বিতীয়বারের মতো আন্দোলনের নামে পোশাক শ্রমিকরা। দফায় দফায় শ্রমিক পুলিশের সংঘর্ষে আহত হন অনেক শ্রমিক। বন্ধ হয়ে যায় কমপক্ষে ৫০টি কারখানা। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে পূরণ হলো শ্রমিকদের দাবি। বিকেলে সংবাদ সম্মেলন করে বাণিজ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন বেতন কাঠামো। তিনি জানান, প্রথম গ্রেডে শ্রমিকদের বেতন বেড়েছে ৫,২৫৭ টাকা, দ্বিতীয় গ্রেডে ৪,১১৬ টাকা, তৃতীয় গ্রেডে ৩,০৪০ টাকা, চতুর্থ গ্রেডে ২,৯২৭ টাকা, পঞ্চম গ্রেডে ২,৮৩৩ টাকা, ষষ্ঠ গ্রেডে ২,৭৪২ টাকা এবং সপ্তম গ্রেডে বেড়েছে ২,৭০০ টাকা। কয়েকটা গ্রেডে কিছুটা অ্যানামলিস ছিল, কিছুটা অসঙ্গতি ছিল, সেটা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পেরেছি। বাণিজ্য মন্ত্রী জানান, আন্দোলন নয়, পোশাক শ্রমিকদের সব সমস্যার সমাধান হবে আলোচনার টেবিলে। সমস্যা কোনো ব্যাপারে ক্ষুব্ধ থাকতে পারে কিন্তু যে কাজটা কখনোই কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল নয়, সেটা হলো এইভাবে ফ্যাক্টরিগুলো নষ্ট করে দেওয়া। বেতন বৃদ্ধিতে খুশি শ্রমিক নেতারা। তবে যেসব শ্রমিক কারখানা ভাঙচুর করেছেন তাদের শাস্তি চান পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশের সম্পদ যেটি, এটি কোনো ব্যক্তির সম্পদ নয়, এটি রাষ্ট্রের সম্পদ। সেটিকে রক্ষণাবেক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। আশা করব যে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং এটি আমাদের জোর দাবি যাতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া না হয়। নতুন বেতন কাঠামো কার্যকর হবে গেল ডিসেম্বর মাস থেকেই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক যৌথ সভা শেষে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খুব শিগগিরই দলগুলোর কাছে গণভবনে সংলাপের নিমন্ত্রণ পৌঁছে দেওয়া হবে। আরও দেখুন শরীয়ত খানের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট সহ ৭৫টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গণভবনে সংলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের পর আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ঢাকার আশপাশের ৪ জেলার নেতাদের সঙ্গে সভার শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের এই সিদ্ধান্তের কথা জানান। তবে সংলাপের এজেন্ডা স্পষ্ট করেননি তিনি। যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন। একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। গণভবনে শিগগিরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন বা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে
তখন তো আমরা তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। আসন্ন উপজেলা নির্বাচনে দলের বিজয় ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। একই সাথে আগামী 19শে জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। যদি ইলেকশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, আমরা সেরকম নির্বাচনী আশা করি, এবং আমরা এটাও আশা করি বিএনপি সহ অন্যান্য দল আসবে। এদিকে জামাত বিএনপির সঙ্গে ঐক্য নিয়ে ডক্টর কামাল স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জেনে শুনেই তো বিএনপির সঙ্গে ঐক্য করেছেন। জামাত ছাড়া তো বিএনপির কোনো অস্তিত্ব নেই। বিএনপি মানেই জামাত, জামাত মানে বিএনপি। সেই অবস্থা কামাল হোসেন সাহেব জেনে শুনে কেন এত বড় ভুল করলেন, সেটা তাকেই সে ভুলের খেসারত দিতে হবে। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। অপর এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন করায় ভুল স্বীকারের জন্য ডক্টর কামালকে ধন্যবাদ জানান। নির্বাচনের ক্ষেত্রে পদে পদে ভুল করেছেন, সেটি তারা স্বীকার করে নিয়েছেন, এবং এই স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামাতকে পরিত্যাগ করবেন, এবং ডক্টর কামাল হোসেন জামাতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটি আশা করি। শরীয়ত খান, RTV, ঢাকা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি সেখানে গেলে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেনানিবাসে পৌঁছেই প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে 3 বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও জুডিশিয়াল অফিসারদের 38তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই তারেক রহমান সহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। সেই প্রক্রিয়া শুরু করেছি এবং সেই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে কোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর, এবং সেইটা আমরা যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা যেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নেয় সেই ব্যবস্থা করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী 21 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানির নতুন তারিখ ধার্য করেন। আদালতে নিজের সহ বিএনপি চেয়ারপারসনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। 2007 সালের 9 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করেন। 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক SM শাহিদুর রহমান। মুক্ত আদালতের যে পরিবেশ, সেই পরিবেশ এখানে নাই। বেগম খালেদা জিয়া আজকে কিছুই বলেন নাই, তিনি শুধু প্রশ্ন করেছেন যে এই ধরনের পরিবেশে কিভাবে আদালত চলতে পারে, এটুকুই। মামলা এখনো চলছে। বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্যান্য আসামিরা যেভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 13,000 কোটি টাকার সম্পদ তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল, তাতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, এই বিষয়টা আমরা তুলে ধরেছি। এখন এভাবে যদি অত আদালতকে ক্যামেরা ট্রায়াল হিসাবে যদি আখ্যায়িত করা হয় তাহলে দুঃখ পাওয়া ছাড়া করার কিছু নেই। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি গ্রহণ করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে। তবে কবে থেকে শুনানি শুরু হবে তা এখনও ঠিক হয়নি। আপিল শুনানির বিষয়টি আদালতে উপস্থাপন করার পর আদালত শুনানির জন্য গ্রহণ করে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ মোরশেদ বিষয়টি আদালতে উপস্থাপন করেন। গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় গেল 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের নদীর সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে সহজেই নদীকে আগের অবয়বে ফিরিয়ে নেওয়া সম্ভব। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো এড়িয়ে যাচ্ছে, কিন্তু নানা জটিলতায় এগোতে পারছে না। তবে 4 নদীর জন্য এরই মধ্যে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী খান আলামিন। আজ থাকছে এর শেষ পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার 4 নদী দখল হচ্ছে বছরের পর বছর ধরে। মৃত প্রায় নদীগুলোকে বাঁচাতে 2009 সালে হাইকোর্টে একটি রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, যার প্রেক্ষিতে 12 দফা নির্দেশনা আসে। তীরের জমি জরিপ, নদীর সীমানা নির্ধারণ করে পিলার বসানো, পারে হাঁটার পথ নির্মাণ ও বনায়ন এবং নদী খনন ছিল নির্দেশনাগুলোর অন্যতম। 9 বছর হয়ে গেছে, কিন্তু এখনও সেগুলো বাস্তবায়ন হয়নি। এই জায়গাগুলোতে আমাদের একটু কিছুটা হতাশা আমাদের মধ্যে এসছে, সেটা হলো যে এত বছর হওয়ার পরেও এখন পর্যন্ত পুরো কাজটা সাকসেস হলো না। এবং কোর্টও অনেক সময় দেখা যায় মালিকানার প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে অনেক সময় হয়তো উচ্ছেদ কার্যক্রমটা স্থগিত করে দেয়, সেই কারণে অনেকগুলো দেরি হয়। নির্দেশনা অনুযায়ী একটি জরিপ হয়েছে, কিন্তু সে অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ যেন এগুচ্ছেই না। কর্তৃপক্ষের সামনে মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। তবে জরিপ অনুযায়ী চাইলে সবকিছু সম্ভব বলে মনে করেন রিটকারী আইনজীবী। সার্ভেটা করা হয়েছে কিন্তু হাইকোর্টের নির্দেশে এবং বাইরের লোকজন এসে করা হয়েছে, যাতে পার্সিয়ালিটি কেউ করতে না পারে। ইদানিংকালে যখন সার্ভে হয়েছে তখন অনেক জায়গায় প্রাইভেট হিসাবে রেকর্ড করে দেওয়া হয়েছে। আমরা ওইটাকে কোনো অথেন্টিক মনে করছি না, এবং এই কারণে কোর্টও কিন্তু RS এবং CS অনুসারে সার্ভে করার জন্য বলেছে, এবং সেই ড্রয়িংটা এখন পর্যন্ত জমা আছে হাইকোর্টে, অথরিটির কাছেও আছে। ওই ড্রয়িং দেখে যেখানে যেটাই থাকুক সেটা সেটেল হয়ে গেছে, সেইখানে তার কোনো মালিকানার কোনো প্রশ্ন আসবে না। সরকার 4টি নদী নিয়ে একটি মহাপরিকল্পনা নিয়েছে, যার প্রাক্কলিত খরচ প্রায় 850 কোটি টাকা। এই টাকা দিয়ে 50 কিলোমিটার হাঁটার পথ নির্মাণ, তীর রক্ষা, তীরভূমিতে পিলার স্থাপন, ইকো পার্ক নির্মাণ ও জেটি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা আছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে BIWTA। এই 4টা নদীকে একটা নির্মল পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য, নদীতে কোনো বর্জ্য আসবে না, নদীর পাড়ে একটা বিচরণ ক্ষেত্র হবে, মানুষ নদীকে ব্যবহার করার জন্য উৎসাহিত হবে, এবং আমাদের যে ঢাকার 2 কোটি লোকের বাস, তারা নদীতে বিনোদনের জন্য আসতে পারবেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু একটা মাস্টার প্ল্যান রচিত হয়েছে। আগামী বছর জুলাইয়ে নদীতে প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা। প্রাথমিকভাবে শেষের জন্য অপেক্ষা করতে হবে 2022 সালের মাঝামাঝি পর্যন্ত। খান আলামিন, RTV, ঢাকা। নারায়ণগঞ্জ বন্দরে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় 4 পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। গেল রাতে মদনপুর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে নূর নবী ও রিফাত নামের 2 জন যুবককে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় খলিল মেম্বারের লোকজন এসে পুলিশকে ঘিরে রাখে। এ সময় আমির হোসেনের লোকজন পুলিশের পক্ষ নিলে বাঁধে সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়লে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় 24 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 300 জনকে আসামি করে মামলা দায়ের করে। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন দাবি করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা। সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, এলাকার মাদক ও অনৈতিক ব্যবস্থা বন্ধ করার কারণেই মহিউদ্দিন সোহেলকে হত্যা করা হয়েছে।
আমাদের দুর্দিনের সহযোদ্ধাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সুপরিকল্পিতভাবে তাকে হত্যার পর চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস যারা চালিয়েছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। খাদ্যে ভেজাল দিলে অর্থদণ্ডের পাশাপাশি দেওয়া হবে কারাদণ্ড, এমন ঘোষণা দিলেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানী ধানমন্ডিতে 7 দিন ব্যাপী খাদ্যে ভেজাল বিরোধী বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনীতে একথা বলেন তিনি। নিয়মিত অভিযানে অর্থদণ্ড দিয়ে খাদ্যে ভেজাল বন্ধ করা যাচ্ছে না এমন মন্তব্য করে মেয়র বলেন, এজন্য নগরীর সবাইকে সাথে নিয়ে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সিটি কর্পোরেশন। আগামী 7 কার্যদিবস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য হুমকি, জীবনের জন্য হুমকি এমন কিছু প্রতীয়মান হলে তারা দণ্ডিত করবার জন্য নির্দেশ প্রদান করা হলো। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে দুর্নীতি ও হয়রানি মুক্ত করে জনবান্ধব একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। সকালে রাজুকের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, রাজুকের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির সম্পর্কে সাধারণ মানুষের খারাপ ধারণা রয়েছে। অভিযোগ রয়েছে ফাইল আটকে রাখা এবং প্লট নিয়েও। এসব অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এছাড়া রাজুককে কোনোভাবেই রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না বলেও জানান তিনি। রাজুক সম্পর্কে কিন্তু খুব সুখকর কথা বাইরে প্রচলিত না, আমাদের ভিতরে কিন্তু অস্বচ্ছ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের লোকরা রয়েছেন। তা না হলে বাইরে যে অনাকাঙ্ক্ষিত সমালোচনা, এটা হওয়ার কথা না। স্বচ্ছতাকে নিশ্চিত করতে হবে, দুর্নীতির অভিযোগ থেকে বেরিয়ে আসতে হবে, জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে রাজুককে, অতীতের কথা ভুলে যেতে হবে। আমি চাইবো আপনারা সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করেন। আমি আপনাদের পরিবারের সদস্য হিসাবে আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করতে চাই। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত শরীয়তপুর গড়ার অঙ্গীকার করলেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় শহীদ মিনারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই অঙ্গীকার করেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী 2 বছরের মধ্যে শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। সবাই মিলে আধুনিক ও শান্তির জেলা গড়ারও অঙ্গীকার করেন তিনি। শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য নাহিম রাজাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শরীয়তপুরের প্রত্যেকটা ইউনিয়নে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব, শরীয়তপুরের উন্নয়ন করব, আওয়ামী লীগকেও গড়ে তুলব ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। এদিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। দুপুরে বাঁধের নির্মাণ কাজ দেখতে যান তিনি। এ সময় বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও FBCCI এর সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত সভায় এনামুল হক শামীম বলেন, বর্ষার আগেই নদীর ভাঙন রোধে সব ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরে জাজিরা ও নড়িয়ার প্রায় 9.5 কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণে 1100 কোটি টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড। গেল 9 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে। টানা 7 দিনে শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জেলা কুড়িগ্রামে। সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সারাদিন তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও রাতে বাড়তে থাকে শীত। কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরতে থাকে। এছাড়াও গাইবান্ধা, মেহেরপুর, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জ সহ অনেক জেলায় শীতের তীব্রতা বেড়েছে। বিলম্ব হচ্ছে চলতি বোরো চাষ। শিশুরা ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ভোলার ইরিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় 35টি দোকান।
গেল রাত 9:15টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর 6টি ইউনিট প্রায় 2 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ওয়ার্কশপের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তেল ও সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় মুদি দোকান, 2টি টিভির শোরুম, 3টি ইলেকট্রনিক, 3টি মোবাইল ফোনের শোরুম সহ প্রায় 35টি দোকান পুড়ে যায়। এতে প্রায় 6 থেকে 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় মারা গেছেন ইমরান নামের এক স্কুল ছাত্র। সকালে শহরের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান স্থানীয় আল হেরা ইসলাম ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এই ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক চালককে গ্রেফতারের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় তারা। অপরদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা এলাকায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে মারা গেছে শাহ জামাল নামের এক ব্যবসায়ী। এছাড়াও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় গাড়ি চাপায় মারা গেছেন জাহাঙ্গীর নামের এক যুবক। সাভারের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধর্ষিতার স্বামী আরিফুল ইসলাম সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে আলামিন ও রায়হান নামে 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বাকিতে মোবাইল নিয়ে টাকা পরিশোধে বিলম্ব করায় এই ঘটনা ঘটেছে। এছাড়াও সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় 9 বছরের এক শিশুকে নিজ বাসায় ধর্ষণের চেষ্টা করে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি। এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। এদিকে রংপুরের পীরগাছার ফতা গ্রামে 7 বছর এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মাহিগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক খেজুর রস ঘিরে নড়াইল সহ দেশের গ্রামীণ জনপদে চলছে উৎসব মুখর পরিবেশ। তবে গাছ কমে যাওয়ায় আগের মতো রস ও গুড় মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংকট প্রকট হওয়ার আগেই নতুন নতুন খেজুর গাছ রোপণে কৃষি প্রণোদনা চালুর দাবি গাছি ও কৃষকদের। নড়াইল প্রতিনিধি সুজয় কুমার বক্সির সহায়তায় সুরাইয়া মুনির রিপোর্ট। শীত মৌসুমের শুরু থেকে চলছে খেজুর গাছ থেকে রস আহরণ, চলবে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত। গাছিরা জানান, খেজুরের রস ও গুড়ের ভালো চাহিদা থাকলেও তা মেটাতে পারছেন না তারা। কারণ হিসেবে বলছেন, কমে গেছে গাছের সংখ্যা। এজন্য ইট ভাটায় জ্বালানি হিসেবে খেজুর গাছের ব্যবহারকে দায়ী করছেন তারা। গাছ আগে যে কায়দায় ছিল ওই কায়দায় কিন্তু কাটতো মানুষ, গাছই পাওয়া যায় না। সে কায়দায় গাছও নেই, গাছও নেই, গাছের সংখ্যা কমে গেছে। শীত মৌসুমে আমাদের একটা পিঠের একটা ধুম পড়ে যেত, এইটাই কিন্তু এখন মানে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন বিলুপ্তর পথে, এর কোনো রক্ষণাবেক্ষণ বা রস জ্বালানোর কোনো পরিবেশ নাই। জেলায় এবছর 950 মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা জানিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, সড়ক সহ বিভিন্ন স্থানে খেজুর গাছ লাগাতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছেন তারা। কৃষি বিভাগের মাধ্যমে আমাদের খেজুর গাছ, তাল গাছ রোপণের একটা আমাদের কর্মসূচি আছে। নন মিল জোন এলাকা, যে এলাকায় এগুলো আখের ক্ষেত নাই, সেখানে আমরা খেজুর এবং তাল গাছ রোপণ করার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি। খেজুর গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন নতুন গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধেরও প্রয়োজন মতো পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি সচেতন মহলের। সুরাইয়া মুন্নি, RTV। আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে 5 মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন টাঙ্গাইলের গ্রাহকরা। জেলার সকল এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে পল্লী বিদ্যুতের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। কোনো প্রকার ঝায় ঝামেলা ছাড়াই এমন সংযোগে খুশি গ্রাহকরাও। টাঙ্গাইল প্রতিনিধি কাজী জাকিরুল মাওলার তথ্যচিত্র জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। ভ্যান গাড়িতে মিটার, তার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে 2 জন লাইনম্যান ও 1 জন ওয়ারিং পরিদর্শক আলোর ফেরিওয়ালা হয়ে ঘুরছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। আগে যেখানে মোটা অঙ্কের টাকা খরচ করে মাসের পর মাস ধর্ণা দিয়েও বিদ্যুতের সংযোগ পাওয়া যেত না, সেখানে মুহূর্তেই পাওয়া যাচ্ছে বিদ্যুতের সংযোগ। লেখাপড়া করতে পারে না, সেই জন্য আমার দরকার 400 টাকা জমা দেওয়ার পরে সাথে সাথে বিদ্যুৎ দরখাস্ত দিয়েছিলাম, তাড়াতাড়ি পাইছি, আমরা খুশি। সদর ইউনিয়ন মৌলভীপাড়া দরখাস্ত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ পেয়েছি। আনন্দের সঙ্গে সাধারণ মানুষদের এমন সেবা দিতে পেরে খুশি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরাও। স্পটে টাকা জমা দিয়ে স্পটে মিটার 5 মিনিটের মধ্যে স্পটে মিটার লাগিয়ে দেওয়ার জন্য আসছি। আলোর
ফেরিওয়ালা যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা গ্রাহক খুবই খুশি হচ্ছে এবং চতুর্দিকে এর সুনামও আছে। শতভাগ বিদ্যুতায়তন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোর ফেরিওয়ালা কর্মসূচি টাঙ্গাইলে ব্যাপক সাড়া পেয়েছে জানান পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। 100 টাকার আবেদন যদি আগে করা থাকে আবেদনের দরকার নেই, আবেদন না করা থাকলে 100 টাকার আবেদন, তারপরে 400 টাকা 1 কিলোওয়াট পর্যন্ত 400 টাকার জামানত, আর সদস্য করে আমরা সাথে সাথে বিদ্যুৎ সংযোগটা দিতে পারি। আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য লাইনম্যান ওখানে থাকে। এতে অনেক সাড়া পেয়েছি মানুষের মধ্যে, তারা অবাক হয়ে গেছে যে আমাদের কাছে চলে এসেছে মানুষেরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। কর্মসূচিটি সফল হলে খুব দ্রুততম সময়ের মধ্যেই দেশব্যাপী শতভাগ বিদ্যুতের বাস্তবায়ন হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ মুস্তাহিদ, RTV। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, যাতে 138টি শাখার ব্যবস্থাপক ও হেড অফিসের বিভাগীয় প্রধানরা অংশ নেন। সকালে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এই কনফারেন্সে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান AKM শাহিদ রেজা ও প্রধান নির্বাহী কাজী মশিউর রহমান শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ASM ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সাভারে উদ্বোধন করা হয়েছে উজালা পেইন্টস এর সর্বাধুনিক প্রযুক্তির প্রোডাকশন প্ল্যান্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজালা পেইন্টস এর চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। প্রোডাকশন প্ল্যান্টটি আগামী দিনগুলোতে উজালা পেইন্টস এর সেরা মান ও গ্রাহক সেবার সর্বোৎকৃষ্ট নজির স্থাপন করবে বলে আশা করেন তিনি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এর সাথে সন্ধ্যার সংবাদ শেষ করবো, তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। প্রধানমন্ত্রীর নির্দেশে 1 থেকে 7ম প্রতিটি গ্রেডে বেতন বাড়ল পোশাক শ্রমিকদের, দাবি মেনে নেয়ায় কাল থেকে কাজে ফেরার ঘোষণা। নির্বাচনের আগে সংলাপে আসা রাজনৈতিক দলগুলোকে আবারও গণভবনে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী, বললেন ওবায়দুল কাদের। আগামী শনিবার আওয়ামী লীগের বিজয় সমাবেশ। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, জানালেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 21 জানুয়ারি। এবং সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে নদী আগের অবস্থায় আনা সম্ভব, অভিমত সংশ্লিষ্টদের। মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। দর্শক, সন্ধ্যা সংবাদ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও RTVর তাৎক্ষণিক ও বিরোধী সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।